ধরো একটা টাইমে সবুজ রসগোল্লা নিয়ে তারা খুব লাফালাফি করতো, মানে ঘরে ঘরে পৌঁছেও যেত, এরকম হতো। কিন্তু তারা হঠাৎ দেখছি বেশ বড় বড় পোস্টার। কিন্তু আমার ভয় লাগছে কোথায়, এই পুজো কমিটির, কারণ আমি জানি না এই সরকারের পজিশন কিরকম, এই এনাদের মানসিকতা কিরকম। যদি মানসিকতা যদি এরকম একটা জায়গায় যায় যে আমরা খোসামুদিটা পছন্দ করব না, তাহলে কিন্তু বিপদ। নমস্কার, আমি অর্পণ, আর আপনারা দেখছেন দ্য ক্যালকাটা ব্রিজ নিবেদিত পুজোর পাঁচফোড়ন। আজকে আমাদের সাথে রয়েছে দুর্গাপুজোর অন্যতম পরিচিত শিল্পী শ্রী সুবল পাল। সুবলদা, পুজোর পাঁচফোড়নে তোমায় স্বাগত। তোমাদের সকলকে ধন্যবাদ আহ, আসার জন্য। সুবলদা, কেমন চলছে? চলছে মানে পুজোর আবহাওয়াটা, মানে আমরা তো পুজোটাকে অন্যভাবেই দেখি, পুজোর আবহাওয়াটা সেইভাবে কিন্তু এখনো তৈরি হয়নি। নতুন একটা সরকার এসছে, তারা এখনো সেইভাবে পুজো নিয়ে কিছু ঘোষণা করেনি। কিন্তু পুজো পুজো ব্যাপারটা আমাদের মধ্যে রয়েছে, কারণ আমাদের কাজ শুরু হয়েছে, বেশ কিছু কাজ আমরা শুরু করে দিয়েছি, কারণ পুজোর তার খুব বেশি দিন বাকি নেই, সেই হিসাবে চলছে পুজোর কাজ। তারপরেও আমরা পুজোর জন্যে আমাদের বেশ কিছু উম, কাজ এগিয়ে নিয়ে যেতে হয় অনেক দিন আগে থেকে। সেই সমস্ত প্রস্তুতিগুলো সব চলছে, কারিগরদের সঙ্গে, ডেকোরেটরদের সঙ্গে বসে মোকআপ নিয়ে আলোচনা, স্কেল মোকআপ নিয়ে একটু আলোচনা, কতটা কি পরিধি নিয়ে কাজ করছি না করছি, সেসব বিষয়গুলো চলছে। আচ্ছা সুবলদা, তুমি নিজে একজন কুমোরটুলির ছেলে। তুমি এখানে থেকেছো, এখানে বড় হয়েছো, এবং যদি আমি খুব ভুল না করি যে তোমার কাজের হাতে খড়িও কুমোরটুলি অঞ্চলের পুজোগুলোর মাধ্যমেই। তো সেইখানে তোমার যে এই দুর্গাপুজো ফিল্ডে আসা, না, আজকের সুবল পালকে তো আমরা সবাই চিনি। তো এই তোমার যে কুমোরটুলির একজন বাসিন্দা থেকে শিল্পী সুবল পাল হওয়ার যে রাস্তাটা, এইটা কিভাবে হলো, যদি একটু আমাদের সাথে শেয়ার না, করো। আমি বলি আমাদের বংশ পরম্পরায় এই কাজ। আমার বাবা, আহ, আমার ঠাকুরদাদা ছিলেন দুলাল চন্দ্র পাল, তাকে বাংলার বাঘ বলা হতো, কারণ বাংলা ঠাকুরের যে একটা মেজারমেন্ট ড্রয়িং থেকে শুরু করে তার মুখশ্রী যে ধরনের হয়, আট চালা, মঠচৌরি, এইরকম বিভিন্ন ধরনের তো স্টেপ ওয়াইজ বাংলার কাজ আছে, তো সেইগুলোকে তিনি ভীষণ ভালো করতেন। আমার বাবা ছিলেন আবার স্কাল্পচারিস্ট, বাবা খুব ভালো মডেল জমাতেন, এবং আহ, বিভিন্ন রকমের কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বিশেষ করে ইন্টেরিয়ারের বিশেষ কাজের সঙ্গে তিনি ইনভলভ হয়েছিলেন একটা সময়। তা আমার ছোটবেলাটা ওইখান থেকেই বড় হওয়া, আমারও ড্রয়িং টয়িং ওইভাবেই শুরু। কিন্তু আমাকে প্রথম, কারণ আমি একটা সেটের কাজ করতাম, মানে সেট ডিজাইনের কাজ করা শুরু করি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, সেসব শুরু করি। দেখা যায় তখন যে পুজোটা নিয়ে না অটোমেটিক একটা নিজের ভেতরে অনুভূতি তৈরি হয়। আমরা বেশ কিছু ইন্টেরিয়ারে কাজ করতাম, আমাদের একটা কাস্টমার ছিল, সেই কাস্টমারের মারফতে, কারণ আমরা প্রথম, আমার কাজ হচ্ছে কুমারটুলি পার্ক 2001 সালে। তা কুমারটুলি পার্কে গিয়ে আমি বলবো যে আমি পুজোর কাজ করতে চাই এবং তারা আমাকে দেখে কাজ দেবে, একদমই সম্ভব ছিল না। কারণ তারা জানতো মাঠে এসে একটু ফুটবল খেলবে, পাড়ার ছেলে। সুবলকে তো পাড়ার ছেলে, যে ওইভাবেই চেনে আর কি। তা আমি যে কাস্টমারটাকে ইন্টেরিয়ারের কাজটা করতাম, মানে যার জন্য আমি করে দিতাম, তাকে আমি পাঠাই, এবং আমি এবং আমার আরেক দাদা ছিলেন, তাকে পাঠাই যে কুমারটুলি পার্কে গিয়ে তুমি গিয়ে কথা বলো তো এটা নিয়ে, অ্যাপ্রোচ যে করার আমরা জন্য। হ্যাঁ একটা কাজ করতে চাই। সেই প্রথমবার পুজোর সঙ্গে যুক্ত হওয়া। প্রচুর বড় কাজ ছিল আমাদের, মানে কুমারটুলি পার্কের অর্ধেক মাঠ নিয়ে কাজ করা, মানে একটা দৈত্যর মতন প্যান্ডেল, একটা রাজস্থান নিয়ে কাজ করেছিলাম, সেই শুরু। এবং আমার মনে হয় সেই বছর আমরা বহু অ্যাওয়ার্ড পেয়েছিলাম। হ্যাঁ, তাতে কি হয়েছে, কাজের একটা চামও বেড়ে যায়, যে কাজ করার উৎসাহটা দ্বিগুণ হয়ে যায়। সেই থেকে শুরু, ওই ওই 2001 থেকে কিন্তু প্রত্যেক বছর ওই কাজ করা শুরু হয়, টেনশন নেওয়া চালু হয়, সুগার তৈরি হয়, হ্যাঁ, সুগার বাড়ে, ওইসব শুরু হয়ে যায় তখন থেকে। তুমি 2001 সাল থেকে কাজ শুরু করেছো। 2001 সালের কুমোরটুলি পার্ক এবং 2025 সালের
জগৎ মুখার্জি পার্ক, দুটোর নাম এবং অবস্থান দুটোতেই সিমিলারিটিস রয়েছে, যে দুটোর শেষেই পার্ক এবং দুটোই তোমার বাড়ির খুব কাছে। তো 2001 সালে তুমি যখন পুজো শুরু করেছিলে সেই সময়ের পুজো, আর 2025 সালে মানে শেষ যে বছরের পুজো আমরা দেখে এসেছি সেই সময়, এই যে 24টা বছর, এই 24টা বছরে তুমি দুর্গাপুজোর কি কি পরিবর্তন দেখতে পেয়েছো? প্রচুর পরিবর্তন, আমূল পরিবর্তন যাকে বলে। কারণ তখনকার পুজোর একটা স্টাইল ছিল, একটা ঘরানা ছিল আলাদা। হ্যাঁ, শিল্পচর্চার মধ্যে একটা অন্যরকম ব্যবস্থাপনা ছিল, যেটা কুমারটুলি নির্ভরশীলতা অনেক বেশি ছিল মানুষের। আজও কিন্তু আছে, কিন্তু সেটা কিছুটা ক্ষেত্রে কমেছে। সেটা আমরা দেখতেও পাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি, প্রতিমা তৈরির বহু শিল্পী তৈরি হয়েছে। কিন্তু পুজোর ধরনটা তখন ছিল কিন্তু একটা কি বলবো, সর্বজনীন বলতে যা বোঝায় সেটা ছিল, যার মধ্যে ইনভলভমেন্ট ছিল পাড়ার মানুষদের প্রচুর পরিমাণে, এলাকার বাসিন্দাদের প্রচুর পরিমাণে ইনভলভমেন্ট ছিল, যেটা এখন ধীরে 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 কর্পোরেট ধাঁচে চলে গেছে। হ্যাঁ, তখন মানুষের আন্তরিকতা অনেক বেশি ছিল পুজোটা কিন্তু কেন্দ্র করে। এখন আমরা যখন পুজো করতে যাই, আমি তখন দেখি কমিটিতে কিন্তু ওই 5-6 জন লোকই আছে যারা এই পুজোটাকে কেন্দ্র করে পাগলামোটা করে, কোথায় কিভাবে চাঁদা তুলবে না তুলবে, কিন্তু বাকিরা কিন্তু এর সঙ্গে ইনভলভ হচ্ছে না। হয়তো পুজোর 4 দিন ইনভলভ হচ্ছে, পুজোর ওই 10টা দিন ইনভলভ হচ্ছে, কিন্তু তার আগে থেকে যে পুজোটা নিয়ে মাতামাতি করা, সেটার মধ্যে সেই ইনভলভমেন্টটা নেই। কারণ এখন একটা পুরো কর্পোরেট ধাঁচে চলে গেছে, সোভিনিয়ার হচ্ছে, ব্রোশিওর হচ্ছে, এবং একটা প্রেজেন্টেশন আছে। পুজোর শিল্পটাকেও একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে, ইউনেস্কোর একটা স্বীকৃতি পাওয়া গেছে, তার জন্য পুজোর একটা ধারাটাও চেঞ্জ হয়েছে। পুজোর সঙ্গে বহু রকম ইকোনমি একটা জায়গা তৈরি হয়েছে। আগেও ছিল প্রান্তিক মানুষদের পুজোটা কিন্তু একটা রোজগারের জায়গা ছিল। হ্যাঁ, সেটা তো আরো বেড়েছে, আজকে এই সেটা মুহূর্তে আরো আরো বেড়েছে। বেড়েছে, সেটা আরো বহু সংখ্যায় বেড়েছে। অতএব পুজোটা তখন, হ্যাঁ, আর একটা যেটা মূল ছিল, দুর্গা পুজো মানে দুর্গা পুজো ছিল আগে, যেটা আস্তে আস্তে হয়তো অনেকটা জায়গায় অনেক কিছু নিয়ে প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। এটা আমিও জানি, তুমিও জানো, এবং যেটা নিয়ে আলোচনাও প্রচুর হয়। কারণ দুর্গা পুজো আর্ট, তখন দুর্গা পুজো শুধু ছিল কিন্তু আর্টটাও ছিল, তখন আমরা এই আর্টটা আলাদা করে উল্লেখ হয়তো হতো না। কিন্তু যখন থেকে দুর্গা পুজো আর্ট বলা হলো, দুর্গাটা না আস্তে আস্তে কোথায় যেন সরে গেল। মানে যে মায়ের জন্য আমাদের এই আর্ট সৃষ্টি, কারণ আমি আমার বলতে শুনেছি আমাদের এক কলিগ বন্ধু, যে আমি মণ্ডপটা যখন করছি, আমি গিয়ে ধরুন দর্শকটা ঢুকে দেখতে দেখতে যাচ্ছে, যাওয়ার পর না আমার মনে হচ্ছে না ওই জায়গাটা 10 হাতের দুর্গা রাখি, ওখানে দুর্গা দেওয়ার জায়গা নেই। আমি ভুলেই যাচ্ছি যে আমি দুর্গা পুজো আর্ট করছি রে ভাই, আমার দুর্গা রাখার জায়গা থাকবে না। আমি তো পার্সোনাল এক্সিবিশন করতে পারি একটা হল ভাড়া করে, তার জন্য দুর্গা পুজো আর্টটাকে কেন, কেন এত মানুষের আবেগ নিয়ে কেন? দুর্গা পুজো আর্ট, দুর্গা পুজো আর্টে দুর্গা থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ইনস্টলেশন করি না, এবং হচ্ছে তো ইনস্টলেশন তো মারাত্মক লেভেলের হচ্ছে, এক একটা জায়গায় এক এক ধরনের। মনে হয় পৃথিবীর বৃহত্তম আর্ট ফেস্টিভ্যাল এটা। হ্যাঁ, এই মুহূর্তে আর ওপেন আর্ট ফেস্টিভ্যাল। ওপেন আর্ট ফেস্টিভ্যাল, এবং মেনলি কি হয়, এক্সিবিশন করলে তোমার গুটি কয়েক লোক আসে, এটা এমন একটা এক্সিবিশন যে লাখো লাখো মানুষ দেখতে আসে, এবং সেটা নিয়ে চর্চাও হয়, সেটা নিয়ে সমালোচনা হয়। নিজের ইচ্ছে আছে, হ্যাঁ, নিজের ইচ্ছে আছে, মানে এবং নিজের ইচ্ছে হ্যাঁ। আছে। যেমন ধরো আমি আমি তোমাকে বলছি, আমি একবার পঞ্চভূত নিয়ে কাজ করি কুমারটুলি সর্বজনীন। আমি একটা ভেবে কাজটা করা, তার একটা থিম পেজ আমাদের লেখা, একটা গল্প লেখা তো হ্যাঁ। হয়, সেই গল্পটার উপর একটা বেস করে, থিমের নোট থাকে। হ্যাঁ, সেই গল্পটার উপর বেস করে কাজটা করি। কিন্তু আমি যখন দেখলাম যে কিছু ক্রিয়েটিভ মানুষ আসছে, সে আমার ওই গল্পটার সঙ্গে কিন্তু ঠিকঠাক মানিয়ে নিচ্ছে, কিন্তু বহু গ্রামের মানুষ এসছে তার ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, সে একরকম বোঝাতে বোঝাতে বেরোচ্ছে, এবং আমি বাইরের গেটে দাঁড়িয়ে সেটা শুনছি, এবং আমি ভাবছি যদি আমি এটাও বলতাম কোনো জায়গায় ভুল হতো না। হ্যাঁ, একটা গল্প তো একটা মানে বিভিন্ন মানুষ হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন ভাবে দেখবে, দেখে। এটাই তো নিয়ম। এবং পুজোটা তো সেইভাবেই তৈরি, এবং পুজোটা ভালো লাগার, বেসিক্যালি আমরা ভুললে চলবে না, আমরা 5 জনের জন্য পুজোটা করছি না, আমরা 50 জনের জন্য পুজোটা করছি।
5 জন জাজেসরা আসবে, তারা দেখে আমাদের পুজোটাকে একটা অ্যাওয়ার্ড দেবে, শুধু সেইটা ভেবে যদি আমি পুজো করি তাহলে এই পুজোর মাহাত্ম্যটা থাকে না আমার মনে হয়। এটা আমার আমার ব্যক্তিগত মতামত। তো সেই রকম ভাবে তখনকার পুজোটা ছিল সার্বজনীন বলতে যা বোঝায়, সর্বজনীন, সেটা সর্বজনের পাড়ার ছিল। হোক, একদম সেটা পাড়ার শহরের হোক। লোকেদের ইনভলভমেন্ট অনেক বেশি ছিল পুজোর সময়। না মানে সেই ক্ষেত্রে কি তোমার মনে হয় না যে বর্তমান সময়ে যেভাবে সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষকে চলতে হচ্ছে, সেখানে 11 ঘন্টা 12 ঘন্টা কাজের পরে মানুষ সময় দিতে পারছে না, নাকি পুজোগুলো বা কমিটিগুলোর মধ্যে এত কর্পোরেট মাথা ঢুকে যাওয়া, বা আমরা দীর্ঘ 1.5 দশকে দেখেছি যে পুজো কমিটিতে প্রচন্ড প্রভাবশালী মানুষদের উৎপত্তি হওয়া, এইটাও কি কোনো কারণ হতে পারে না পুরোটাই একদম মিলিয়ে মিশিয়ে? এটা অনেকগুলো কারণ আছে। এক তো হচ্ছে প্রত্যেকেই তো একটা ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছে, এখনকার ছেলে পেলেদের দেখছো পড়াশোনার পর ভীষণ চাপ, তারপরে তাদের একটা স্ট্যাবলিশড হওয়ার হওয়ার মতন একটা একটা লড়াই। ইচ্ছে, লড়াই, সেটার মধ্যেও রয়েছে, তাতে ইনভলভমেন্ট কিছুটা কমছে। কিন্তু সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে, পুজো সংগঠকদের একটা দলীয়করণ, মানে ক্ষমতার। তো দেখো, সাধারণ মানুষ কিন্তু সবাই না ওই স্রোতের দিকেই বয়ে যায় এরকম নয়, স্রোতের উল্টো দিকে বহু মানুষ চলে, তবে কিন্তু সমাজটা আছে। আহ, তা সেই সংগঠনরা বেশ কিছু দায়ী, মানে গুটি কয় মানুষের হাতে ক্ষমতাটাকে তারা সীমিত করে দেওয়া এবং একটা প্রভাবশালীকে এনে মাথায় বসিয়ে দেওয়া। আমার সঙ্গে তার মতের নাও মিল হতে পারে, আমি তখন দূরত্বটা অটোমেটিক তৈরি হচ্ছে। হ্যাঁ, এগুলো এগুলো একটা কারণ, শুধু এটাই কারণ তা নয়, বিশেষ কারণের মধ্যে এটাও একটা কারণ। সেই রকম আর কি, সেইভাবেই পুজোটা সেই সময় থেকে এই সময়ে এসে গুটি কয়েকজনের পুজো এসে দাঁড়িয়েছে, কিন্তু ওই সর্বজনীন ব্যাপারটা থেকে কিছুটা কমেছে। এই মুহূর্তে আমরা আমাদের রাজ্য বা আমাদের শহরের যা অবস্থা দেখতে পাচ্ছি, মানে সরকার পরিবর্তনের পরে বা নতুন সরকার গঠনের পরে, সেখানে তো বেশ কিছু মানে শুধুমাত্র প্রশাসনিক দিকে না, দুর্গাপুজোর ক্ষেত্রে বা দুর্গাপুজো কমিটিগুলোর ক্ষেত্রেও আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি বা পরিবর্তন দেখতে পাচ্ছি নিউজ মিডিয়াতে। তো তোমার কি মনে হয় যে এই যে যে বিষয়টা এই মুহূর্তে হচ্ছে, তাতে যে কথা তুমি বললে যে যে প্রভাবশালী ব্যক্তিদের আচমকাই উৎপত্তি, এবং তার সাথে বা তাদের সাথে মানিয়ে নিতে না পারার জন্য পাড়ার মানুষের বা এলাকার মানুষের দুর্গাপুজোর থেকে একটু ডিস্টেন্স মেনটেন হওয়া, এই বিষয়টা কি ঠিক হতে পারে, কি মনে হয়? একদম। আমার, দেখো, সবে এসছে সরকার, এখনো আমাদের দুর্গাপুজো নিয়ে সেরকম ভাবে কোনো আলোচনা হয়নি। কালকেই মনে হয় একটা বিবৃতি ছোট্ট করে পাওয়া গেছে, বাকি কোনো আলোচনা হয়নি, সেটা উনিও বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যিনি উম, এই এই মুহূর্তে বিষয়টা মানে, নিয়ে হয়তো আলোচনায় বসবেন, দেখবেন। কিন্তু আমাদের সময়টা খুব কম, কারণ আমাদের দুর্গাপুজোটা যে জায়গায় গেছে, আমাদের একটা কাজ করতে এখন দুর্গাপুজোর 2.5 থেকে 3 মাস মানে ফিল্ডে লাগে। হ্যাঁ মিনিমাম 100 দিনের একটা তার কাজ। আগেও আমাদের কাজ কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যায় হ্যাঁ, আরো 6 মাস আগে। হ্যাঁ, মানে এখন কি বিসর্জন হয় আবার পুজো শুরু, শুরু হয়ে যায়, হ্যাঁ। সেইভাবেই তো এখন পুজোটা দাঁড়িয়েছে, এবং সেটা খুব ভালো দিক। মানে আমরা পুজোটা একটা চর্চার মধ্যে থাকে, শিল্প চর্চার মধ্যে থাকে। কারণ তুমি এইটুকু তোমাকে মানতেই হবে, আজকের দিনে দাঁড়িয়ে আর্ট কলেজগুলো কিন্তু এই পুজোটার উপরে অনেকটা নির্ভরশীল। কারণ এত ছাত্রছাত্রী যারা বেরোচ্ছে, তাদের তুমি কটা ছবি বিক্রি আছে বলো তো, কটা স্কাল্পচার বিক্রি আছে, সেইভাবে তুলনা করলে এই পুজোটা কিন্তু একটা কাজ করার জায়গা দিয়েছে এবং একটা রোজগারেরও জায়গা দিয়েছে। কারণ আমার কাজটাকে যদি আমি সেইভাবে বড় আকারে নিয়ে যেতে চাই, তার জন্য তো সিরিয়াসলি একটা মানিটারি একটা ব্যাপার রয়েছে। সেই জায়গাটা কিন্তু এই দুর্গা পুজোটা তৈরি করেছে। হ্যাঁ, সেই কারণে দুর্গাপুজোর গুরুত্বটা অনেক বেশি আমাদের কাছে, বিশেষ করে প্রত্যেকটা শিল্পীর কাছে। শিল্পটা কি অ্যাকচুয়ালি? শিল্পটা তো একটা অনুভূতি মানুষের। যদি আমি নিজের নিজের শিল্পের হ্যাঁ। ডেফিনেশন দিই, একটা মানুষের অনুভূতি এবং কল্পনাকে মিশ্রণ করে তার সৃজনশীল হ্যাঁ, একটা সৃষ্টি তৈরি করা, এটাই তো। তা অনুভূতি আর ওই কল্পনার মিশ্রণ কিন্তু সব থেকে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও যদি দেখা যায়, সেটা হচ্ছে দুর্গাপুজো। হ্যাঁ, অতএব এই দুর্গাপুজোর যাত্রাটা অন্যরকম, সেটা এখনকার সরকারও নিশ্চয়ই বুঝছে। আহ,
হ্যাঁ, তাদের হয়তো কিছু চিন্তাধারা হয়তো থাকবে যেগুলো নিয়ে, কিন্তু আমি বেশ কিছু পুজো কমিটি বা পুজো উদ্যোক্তাদের দেখছি একটা জিনিস। ধরো একটা টাইমে সবুজ রসগোল্লা নিয়ে তারা খুব লাফালাফি করতো, মানে ঘরে ঘরে পৌঁছেও যেত, এরকম হতো। কিন্তু তারা হঠাৎ দেখছি বেশ বড় বড় পোস্টার, কিন্তু আমার ভয় লাগছে কোথায় এই পুজো কমিটির, কারণ আমি জানি না এই সরকারের পজিশন কিরকম, এনাদের মানসিকতা কিরকম। যদি মানসিকতা যদি এরকম একটা জায়গায় যায় যে আমরা খোসামুদিটা পছন্দ করব না, তাহলে কিন্তু বিপদ, মানে সমাজের জন্য ভালো, কিন্তু সেই সেই মুষ্টিমেয় মানুষের জন্য মুষ্টিমেয় মানুষের জন্য কিন্তু বিপদ। সেই কারণে পুজোটাকে কিন্তু পুজোর মতনই রাখুন, আবার নাহলে সেই আরেকটা রকম জায়গায় আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেটা না করে, ভগবান না করে যে ওনারা খোসামুদিটা পছন্দ করে এরকম যেন না হয়, আমি মনে প্রাণে চাইছি। কারণ ওনারা জানি আমরা যে নিশ্চয়ই এটাই ওনারাও খুব, কারণ ওনাদের এই কয়েকদিনের পথ চলা থেকে আমার যেটুকু মনে হয়েছে এগুলোকে নিশ্চয়ই প্রশ্রয় দিচ্ছেন না। হ্যাঁ, সেই হিসাবে সংগঠকরাও একটুখানি সাবধান হয়ে যাওয়াটা খুব দরকার। বড় করে পোস্টার লাগিয়ে দিয়ে তাতে কিন্তু উল্টোটাও হতে পারে, যে খোসামুদিটা করা সেই রকম একটা সেই ব্যাপার জায়গায় দেখা যেতে, আগের মতো সেটা নাও হতে পারে। সেটা নাও হতে পারে, যে তার জন্য আমি বেশি কিছু পেলাম বা আমার একটু সুবিধা বেশি হলো, এটা নাও হতে পারে, এটার উল্টোও হতে পারে। হ্যাঁ, কিন্তু পুজোটাকে আমরা আলাদাভাবেই রাখি, কারণ আমাদের বিগত দিনে কি হয়েছে পুজোটাকে নিয়ে। হ্যাঁ, এটা এটা রাজনীতির আমি রং আমি আমি লেগেছিল। আমি যদি আমি 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 আমার কথা বলছি, আমি ধরো কোনো একটা বিষয় নিয়ে, আজকে অভয়ার বিষয় নিয়ে আমার কথা বলতে তো কোনো আপত্তি নেই, কারণ আমরা কুমারটুলি শিল্পীরা মিলে যখন একটা ডাক দিই, কুমারটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক। আমার মনে আছে আমি জগৎ মুখার্জি পার্ক সে বছর করছি, আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি একটা অভয়ার স্ট্যান্ড করি। হ্যাঁ, আমার মতন করে কল্পনা করে একটা অভয়ার আমি একটা জায়গা তৈরি করি প্যান্ডেলের বাইরে বা ভেতরে বা বেরোনোর সময়। দেখো, পুজো কমিটিকেও তো দোষ দেবো না আমি, কারণ তারা তাদেরও কিছু বাধ্যবাধকতা রয়েছে। অনেক বাধ্যবাধকতা, কারণ এটা করলে সে বলেছিল তারা যে দেখ আমরা পারমিশনটাই হয়তো পাবো না। হ্যাঁ, সেই সব দিকগুলো ভেবেও আমরা ভাবছি যে পুজো কমিটিগুলো তো আর এমনি করেনি, অনেক রকমের বাধ্যবাধকতার থেকে তাদের হয়তো বাইরের থেকে অনেক চলা রকমের এইবার। প্রেশার। কিন্তু আমরা আবার এরকমও দেখেছি, কি বলবো, ধরো আমি একটা ফোরামের নাম করে বলছি, ধরো ফোরামকে কেন আমাদের খুব বড় একটা জায়গা মনে হয়, কারণ ফোরামের ক্ষমতা কিন্তু আমার ক্ষেত্রে দাঁড়িয়ে অসীম, এই পুজো ক্ষেত্রে বিশেষ পুজোর করে। ক্ষেত্রে। হ্যাঁ, কারণ আমরা দেখেছি, এবং ওদের ভালো কাজকে আমি তো কখনো ইগনোর করতে পারবো না, কারণ আমরা দেখেছি ঠিক কোভিডের সময় আমাদের কুমারটুলি শিল্পীদের পাশে ওরা কিভাবে এসে দাঁড়িয়েছে। কিন্তু তাদের ভুলটাকে যদি আমি একটা জায়গায় বলার চেষ্টা করেছি, পুজোর বাহুবলীদের আমি দেখেছি আচরণ অন্যরকম, কেউ চুলকে ঘা করে দেওয়া, এইসব বক্তব্য দিয়েছে, মানে নানা রকম ভাবে একটা ইয়ে করা, মানে একসময় নিজেরই মনে হতো আরে এই পুজো ফিল্ডে তো আমরাই রয়েছি। আজ এই পুজোটা এই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে সব থেকে বেশি দায়িত্ব যদি কাউরির থাকে সেটা হচ্ছে সংগঠক আর শিল্পী। হ্যাঁ, তারপরে তো তোমাদের আছেই, তোমাদের মতন মিডিয়া যারা পুজোটাকে নিয়ে এতদিন ধরে কভার করছো, এত রকম মাইলেজ দিচ্ছ, তারা প্রত্যেকে আছি। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে কেন হাতে হাত ধরে চলা যায় না। আমি একটা জিনিস বলতে পারি, আমি সেটা তোমাকে কখনোই ওইভাবে বলা নয়, একটা অভয়ার যেখানে ওই রকম একটা সিচুয়েশন, সেখানে সারা বিশ্ব সারা নড়ে বিশ্ব, বসেছে। সারা দেশ, হ্যাঁ, সারা রাজ্য, সব জায়গায় থেকে সেখানে প্রতিবাদের ঝড় সেখানে উঠেছিল। যদি আমি, আচ্ছা, শিল্পী কাকে বলে, যে একটা সমাজকর্মী হবে। কেন বলছি আমি কথাটা, শিল্পী তো সেই যে সমাজের একটা বার্তাও দেবে। শুধু তার কাছে তো এই রাস্তাটা থাকবে না, সাদা বা কালো, একটা গ্রে কালারের রাস্তা তার কাছে থাকা ভীষণ জরুরি, সেটাই হওয়া উচিত। হ্যাঁ, তা আমরা কোনো প্রতিবাদের মধ্যে যাওয়াটাও যদি ভয় মনে করি, তাহলে সেই সমাজটা মানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা কিভাবে ভাববো।
আজকে আমরা বুঝতেও হয়তো পারছি না, কালকে পাশের বাড়িটায় নক করেছে, তো আমার ভাবছি না আমি তো সেফটি আছি, আমার ঘরের দরজায় কখন নক করবে আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না, সেটা তো হতেই পারে। কিন্তু এইবার আমাদের একটু কিন্তু আশার আলো আমরা দেখছি। আমি সরকার টরকার নিয়ে বলছি না, কারণ আমাদের পুজো শিল্পীদের একটা সংগঠন ছিল, একমাত্রিক। একমত ছিল বলছি এই কারণে, 7 বছরের যাদের অস্তিত্ব কিচ্ছু ছিল না, 7 বছর আগে এই একটা মিটিং হয়েছিল, তারপরে আর একমাত্রিকের কোনো সেইভাবে অস্তিত্ব ছিল না। কিন্তু এইবার একটা মিটিং হয়েছে, জেনারেল মিটিং, যেটাতে বহু সংখ্যক শিল্পীরা সবাই এসছে এবং ভীষণ ভালো মিটিং হয়েছে, তাদের একটা কমিটি তৈরি হয়েছে। এবং মানে আমার ইচ্ছেটা বলছি বা আশাটা বলছি, হয়তো এরকম যদি হয় খুব ভালো হয়, যে এই একমাত্রিক এবং ফোরাম হাতে হাত ধরে সরকারের কাছে গিয়ে একটা আবেদন করা, কারণ পুজোর তো আর বেশি দিন নেই, আমরা পুজোটাকে নিয়ে আপনারা কি ভাবছেন একটুখানি যদি আমাদের একটা গাইডলাইন দেন, তাহলে আমরা পুজোটাকে শুরু করতে পারি, প্রস্তুতিটা ঠিকভাবে নিতে পারি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কি হচ্ছে, অনেক পুজো কমিটির বাজেট হয়তো কমছে। কোন পুজো কমিটির আমি সেইভাবে বলছি, কারণ আমার বন্ধু বান্ধবের মধ্যে মানে মোটামুটি সবারই, হ্যাঁ, সবারই তা কমছে না, সবার কমছে না। যারা খুব পলিটিক্যাল পুজো ছিল না, তাদের কিন্তু বাজেট যেরকম জায়গায় ছিল হ্যাঁ। তারা সেইভাবেই পুজো করছে, এইটুকু আমি একদম শিওর বলছি। কারণ আমি আমি যে পুজোটা করছি সেটাও কিন্তু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কারণ তারা ওই পলিটিক্যাল মাইলেজ কখনো নেয়নি, সেইভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী যা পুজো। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করেছে, কোটি টাকার পুজো করার চেষ্টা করেনি, মাস আট করেনি। হ্যাঁ, তারা ঠিক আছে আমি বলবো। কিন্তু যেসব পুজো কমিটি হয়তো কোনো নেতা মন্ত্রী মানে যারা ছাতার নিচে ছিল, ছাতার নিচে ছিল, বা বা চুরির টাকা, আমি সরাসরি বলি না, যারা চুরির টাকা পুজোতে ইউজ করতো, তাদের কাছে তো টাকার ভ্যালুয়েশনটা ওইভাবে মাপা যায় না। তার কাছে 10 কোটি টাকা পড়ে আছে, সেটা পুজোয় লাগলো লাগলো, সে ভাবলো আমি পুণ্য করছি, আদৌ কি করেছে সেটা এখন বোঝা যাচ্ছে কি পুণ্য করেছে। তা সেই পুজোগুলোর ক্ষেত্রে হয়তো খারাপ হবে, কিন্তু সাধারণ যে মানুষের পুজোগুলো ছিল, যে কমিটিগুলো হয়তো ব্যানার পোস্টারে কোনো কারোর ছবি লাগিয়েছে, কিন্তু ইনভলভমেন্ট তাদের কোনোভাবে রাজনৈতিক ছিল না। না হ্যাঁ, ব্যানার পোস্টার তো সৌজন্য, না সেটা না সৌজন্য, এবং শুধু সৌজন্য বললে ভুল হবে, হ্যাঁ। আমরা এখানে দেখেছি জোড়াজোড়িরও ব্যাপার দিতেই ছিল। হবে। হ্যাঁ, দিতেই হবে, এই ব্যাপারটাও ছিল। হ্যাঁ, আমি তোমাকে একটা উদাহরণ বলি, তোমার শুনলে অবাক লাগবে। আমাদের কোভিডের সময় আমাদের সমিতি 72 দিন ধরে ত্রাণ সামগ্রী বিলি করেছে, সমস্ত কিন্তু বাইরের বিদেশের কিছু চাঁদা, যারা ভালোবাসে কুমারটুলিকে তারা প্রত্যেকে দিয়েছে। 3 দিনের জন্য 4 বস্তা আলু দিয়ে একজন বলল যে এটা বলতে হবে যে আমার ত্রাণের থেকেই চলছে, এটাও হয়েছে। অতএব এরকম তুমি তার মানে বুঝতেই পারছো, পোস্টারে ছবি থাকবে না, এটা হতে পারে না, কোন কমিটি ছিল না। হ্যাঁ, কিন্তু সবাই মন থেকে মেনে নিতে পারেনি, সেই কমিটিগুলো কিন্তু এবারও ঠিক থাকবে, আগামী বহু বছর ঠিক থাকবে। এদের থেকে শিক্ষা নেওয়া উচিত বাকি কমিটিগুলো, যে আমরা কতটা রাজনীতিকরণ করব নিজেদের। রাজনীতি নিজের থাক না, একটা সংগঠন কেন রাজনীতির হবে, একটা সংগঠন রাজনীতির উঠতে হবে, উল্টে তারা একটা কি বলবো, তারা একটা আয়না হবে সমাজে, যেখানে যেখানে আমি নাম করেও যদি বলি, বিজেপিরও লোক থাকবে, কংগ্রেসের, তৃণমূলের, সিপিএম, সবার লোক থাকবে। সংগঠন বা একটা ক্লাব মানে তো বিভিন্ন মানসিকতার মানুষ। কিন্তু সেই সংগঠনটা যখন একদিকে চলে যাবে, তুমি জানবে সেটা দুর্নীতি আগ্রায় হতে বাধ্য। কিছু মানুষের স্বার্থের জন্য সেই জায়গাটা তৈরি হচ্ছে এবং সেটা হতে বাধ্য, এটা কাউরির আটকানোর কোনো ক্ষমতা নেই। কারণ আমি একটা ক্ষমতার সঙ্গে যখন হাত মিলিয়ে পথ চলা শুরু করব, হ্যাঁ, এবং সবাই সেই ক্ষমতার বৃত্তে চলে আসবে, তখন বুঝতে হবে এর মধ্যে কিছু না কিছু ভুল আছে। আশা করব আগামী দিনে আমাদের একমাত্রিক খুব আশার জায়গা, যে তারা এবং ফোরাম দুজনেই হাত মিলিয়ে একটা প্রপোজাল নিয়ে
মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন, কারণ উনি তো মাননীয় মুখ্যমন্ত্রী তো এখন ওটা কি বলে জনসমক্ষেও বসছেন। হ্যাঁ, বসছে। হ্যাঁ, কারণ সবার ওখানে যাওয়ার একটা হ্যাঁ, রয়েছে। রয়েছে, সেটা আমরা সে সেই করতে রাস্তাটা পারি। খুলে রেখেছে। হ্যাঁ, আমরা তো করতে পারি হ্যাঁ। এগুলো, গিয়ে তাকে বলা যে আর তো সময় নেই আমাদের পুজোটার হ্যাঁ, মানে প্রায় মানে জুনের মাঝামাঝি হতে চললো প্রায়। এবং তারা প্রত্যেকেই জানে পুজোটা কোন জায়গায় কোন মাত্রায় আমাদের দুর্গা হ্যাঁ, পুজোটা। পুজোর সাথে হ্যাঁ। আমাদের দেশের জিডিপি এবং তার সাথে প্রচুর তার মানুষের সঙ্গে রুটি রুজি। প্রচুর মানুষের রুটি রুজি। আজকে ধরুন আমরা যে কাজটা করছি, আমাদের সঙ্গে ডেকোরেটার্স এর 50টা লোক, হ্যাঁ, আমাদের ঠাকুর তৈরি করছে তারা 10টা লোক, হ্যাঁ, আমাদের সঙ্গে বিভিন্ন বিভিন্ন সেক্টরে সেক্টরের লোক। তোমার প্লাস যখন পুজোটা শুরু হয় তখন ওই ফুচকাওয়ালা বেলুনওয়ালা হ্যাঁ। থেকে শুরু করে প্রত্যেকের কিন্তু এতে টার্নওভার। হ্যাঁ, যারা আমাদের জামা প্যান্ট এবং সেলাই করছে সেসব লোকগুলো বছরের রয়েছে। মানে ম্যাক্সিমাম আয়টা তারা এই পুজো থেকে করে, সারা বছরটা চালায়। আমি তো বলতে পারি আর্টিস্টদের জায়গা থেকে, আমি যদি আমাকে তুমি জিজ্ঞেস করো আমাদের এই পুজোটা থেকে জুনিয়র ছেলেপিলেদের একটা যে জায়গায় আর্ন হয় সেটা থেকে তারা মানে বছরের ওই ক্লাসটা চালায়, তার নিজস্ব কর্মকাণ্ড সৃষ্টিটা তৈরি করতে পারে, হ্যাঁ, শিল্প চর্চাটা করতে পারে সারা বছর ধরে, সেই জায়গায় এই দুর্গাপুজো। অতএব আমরা আশা করব যে সরকার এটা নিয়ে ভাববে, এবং ফোরাম আর একমাত্রিক যদি একসাথে গিয়ে এই প্রপোজালগুলোকে নিয়ে গিয়ে যায়, আমার মনে হয় এর থেকে আনন্দের আর কিছু হবে না। এই হাতে হাত ধরে চলাটা, এটাই তো চাইছিলাম যে হ্যাঁ, পুজো একটা সংগঠনের একটা সংগঠক এবং শিল্পীদের আর্টিস্টদের কেন একটা জুনিয়র শিল্পী এসে তার প্রথম বছর পুজো করার পর তার মাজাটা কেন ভেঙে যাবে? সে পুজোটার থেকে নিজেকে দূরত্ব কেন বাড়িয়ে নেবে? যে কারণ তার কাছে পুজোটা কেন একটা অভিশাপ হয়ে দাঁড়াবে, আশীর্বাদ না হয়? কেন পুজো করার ইচ্ছে তার মরে যাবে? সেই জায়গাটা তখনই ঠিক হবে যখন আমরা পুজোর শিল্পীরা এবং সংগঠকরা একত্রিত হয়ে বসে একটা আলোচনার টেবিলে, হতে পারে একটা কাজ একটু এদিক ওদিক হতে পারে, হ্যাঁ, তার জন্য কতটুকু কাটা যেতে পারে। কিন্তু এরকম হয়েছে, বহু টাকা মার গেছে। ছেলেটা বাড়িতে ঢুকতে পারছে না, এটা আমার দেখা। ছেলেটা বাড়িতে ঢুকতে পারছে না কেন? তার বাড়ির সামনে পাওনাদাররা দাঁড়িয়ে আছে। আরে পুজোটা তো সবার, যারা কাজ করেছে তার হয়ে, তারও তো হ্যাঁ। বাড়িতে বাচ্চা আছে, সবাই তো family আছে। উপার্জনের এই আশাতেই কাজটা উপার্জনের করেছে। জন্য তো এই দূরে এসে ধরো পড়ে থেকে বাঁশ বাটাম 3 মাস ধরে কাজ করছে। তাকে যদি টাকাটা আমরা না দিতে পারি, এবং সেটা যদি কমিটির থেকে আমরা ঠিক মতো না পাই, আমরাও তো দিতে পারি না। আবার এরকমও হয়েছে, কমিটিকে শুধু দোষ দিলে হবে না। বহু শিল্পীকে দেখেছি কমিটির বাজেট একটা জায়গায় নিয়ে চলে হ্যাঁ, যাওয়া হয়েছে। একটা বিশাল হ্যাঁ। বিশাল জাম। এবং শুধু জাম নয়, আমি বলছি ধরো কাজের একটা পরিকল্পনা আলাদা ছিল, আলটিমেট এক্সিকিউশনের পরে দেখা গেল কাজটা পুরোটাই আলাদা হ্যাঁ, না, এটা তো আমরা দেখেছি যে হয়েছে। হয়েছে, বহু অংশ হয়েছে। এটা একটা আলোচনার ভিত্তিতে এই দুটো সংগঠন যদি এক হয়ে যায় না, মানে কাছাকাছি আসে, তাহলে এটা কিন্তু সবকিছু আলোচনার ভিত্তিতে একটা মিল। দেখো পুজো, আমি 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 সেদিনকেও বলেছি, পুজো সংগঠক বলো আর পুজো শিল্পীদের সংগঠন বলো, দুটো তখনই সাফল্য পাবে যখন একটা নিজেদের মধ্যে নিজেদের ছেলেদের গার্ড ওয়াল হতে পারে। ধরো আমি আর্টিস্ট ফোরামে যদি একমাত্রিকে থাকি, আমার যদি আর্টিস্ট ফোরামে আমার একটা গার্ড ওয়াল থাকে, আমি জানি যে এই আর্টিস্ট ফোরামে সবাই আমার সাথে আছে, অ্যাটলিস্ট অন্যায়টা যদি কেউ করে সেটা বলার মতন আমার জায়গা আছে। কেউ শুনবে না এরকম জায়গা নয়, সবাই শুনবে, এবং আমার সঙ্গে হয়তো 10 জন যাবেও, গিয়ে একটা বসবে আলোচনার ভিত্তিতে, যেটা হবে হবে। শুধু টাকা পয়সা তো নয়। ধরো আমি একটা ফেসবুকে দেখেছি, আমাদের এক শিল্পী ফেটার্নিটি কেউ একজন, আমি নামটা বলছি না তার, সে একটা ভয়েস মেসেজ ফেসবুকে ছেড়েছিল এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। হ্যাঁ, এটা 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 আমরা কম বেশি সবাই শুনেছি যে এটা স্প্রেড হয়েছে। এটা কেন হবে? এই জায়গাটার জন্য তো দরকার এই সংগঠনটা, একদমই তো দরকার। কারণ একটা তুমি একটা কাজের জন্য হয়তো আমার সামান্য পয়সা কাটলে বা কিছু করলে সেটা আলাদা জিনিস, তোমাকে অসম্মান করার একটা মানুষকে কে দিয়েছে এত বড় অধিকার? কোথা থেকে পাও এই স্পর্ধাটা? কোথা থেকে পাও যে আমি, আমাকে পুজোর আগে তুমি আমার সঙ্গে যা বিয়ের ছিল, ঠিক পুজোটা মিটে গেল মানে তোমার সঙ্গে আমার সম্পর্ক এই জায়গায় চলে আসবে।
উভয় ক্ষেত্রেই বলছি। এটা যেহেতু আমি ফেসবুকে ওইটা পেয়েছি, দেখে আমি তো আটকে উঠেছি যে ওই ভাষায়ও কথা বলতে পারে একটা পুজো সংগঠন, মানে পুজোর বাহুলি, পুজোর মাফিয়া রাজ বললে যা বোঝায় সেই রকম একটা ভাষা আর কি, মানে সেই গুন্ডা মস্তানদের মতন একটা ভাষা। সেই জন্যও এই সংগঠনগুলোর দুজনকেই কাছাকাছি আসা ভীষণ দরকার, আলোচনা দরকার, এবং আলোচনার ভিত্তিতে সব সলভ হয়। আর পুজোটা যেহেতু আশা রাখছি আগামী দিন আরো বড় হবে, কারণ পুজোটা আমাদের, বললাম না যে প্রচুর মানুষের আশা, আবেগ ভালোবাসার আবেগ জায়গা। ভালোবাসার জায়গা, শিল্পীদের তো মানে এটা হচ্ছে পীঠস্থান। হ্যাঁ, আমার সেদিনকে একটা গৌরাঙ্গদা একটা কথা বলেছিল, খুব ভালো লেগেছিল, কারণ আমি তো কুমারটুলির ছেলে। ও বলছে আমাদের শিল্পীদের, দুর্গাপুজোর শিল্পীদের শান্তিনিকেতন হচ্ছে কুমারটুলি। কথাটা সত্যি তাই, কারণ আমার মনে আছে এখানে অনেক বড় বড় আর্টিস্টরা আসতো, আমরা ছোটই ছিলাম, তারা এসে বলতো এটা একটা স্কুল, এটা একটা ইনস্টিটিউট কুমারটুলি। আর ওয়ার্ল্ডের মানচিত্রে কুমারটুলির একটা আলাদা জায়গা আছে। হ্যাঁ। প্রত্যেকদিন তুমি আসলে দেখতে পাবে দুটো করে ফরেন বাস আসে, যারা এই কুমারটুলিটাকে শুধু ঘুরতে আসে। যার ফলে কি হয়েছিল, আমাদের যখন বামফ্রন্টের সরকার ছিল, বুদ্ধবাবু এই কুমারটুলিটাকে একটা ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে গেছিলেন, এবং অনেকটা কথাবার্তা হয়ে অনেকটা গিয়েছিল, কথাবার্তা না, আমাদের কাজও শুরু হয়ে গেছিল, মানে রেনোভেশনের ঘোরাঘুরি জন্য। এইসব হ্যাঁ, কাজ শুরু হয়ে। তার উদ্দেশ্য কি ছিল, একটা ভালো আর্ট গ্যালারি। কুমারটুলিটা তো একটা ওয়ার্ল্ড ম্যাপে অন্যরকম পরিচিতি, এখানে এসে দেখে যেন শিল্পীরা ঠিকঠাক করে কাজ করার একটা জায়গা, জায়গা সুযোগ আছে। সুবিধা হুম। পেয়েছে, জায়গা আছে। এবং আমাদের একটা আরেকটা অসুবিধা হচ্ছে, ধরো আমাদের তো ঠাকুরের ওপরে বেশ করে হ্যাঁ, কুমারটুলিটা, এখন নানা রকম কাজ হয়, এখন স্কাল্পচারের প্রচুর কাজ হয়, ব্রোঞ্জের কাজ হয়, ফাইবার গ্লাস কাজ হয়, সিমেন্টের, মার্বেল, সব কাজ হয়। কিন্তু ঠাকুরটাই তো মেন পরিচিতি। ধরো দুর্গা পুজোর সময় কোনো টুরিস্ট এলো, সে দুর্গাটুকু দেখতে পেল, হ্যাঁ, সে তো কালীটা দেখতে পেল না, হ্যাঁ, বা সরস্বতী কিরকম হয় সেটা জানতে পারলো না, লক্ষ্মী বা বাকি গণেশ, আদার্স। বাকি আদার্স ঠাকুরগুলো হয়। এর জন্য একটা যে ইন্টারন্যাশনাল মানের একটা আর্ট গ্যালারি দরকার, প্রয়োজন, সেটা তখনকার সরকার বুঝেছিল, এবং বিদেশিদের জন্য একটা গেস্ট হাউস করার পরিকল্পনা পর্যন্ত করেছিলেন। যাতে কেউ এসে ফিরে না যায়, না, তারা যদি এখানে যে থাকতে থেকে চায়। একটু রিসার্চ করতে চায় 10 দিন থেকে, সেটা যেন করতে পারি। মানে খুব ভালো পরিকল্পনা, এবং মানে খুব আশা নিয়ে আছি যে নতুন সরকার এসছেন, আমরা সমিতিগতভাবে এটা নিয়ে আমরা বসবো, এবং কুমারটুলি শিল্পীরা মিলে, সবাই মিলে আমরা তার কাছে একটা অনুরোধ নিয়ে অবশ্যই যাব, যে আমাদের এই পরিকল্পনাটা এই রকম ছিলেন, আগের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য করে গেছিলেন, এটাকে আপনি দেখুন কিভাবে আরো ডেভেলপ করে আরো ভালোভাবে এটা করা যায়। কারণ সত্যিকারের বলতে আমাদের প্রত্যেক দিন যখন এই ট্যুরিস্টরা আসে, এবং আমাদের তো পরিস্থিতিটা তুমি দেখেছো, এটা ঠিক হ্যাঁ, প্রপার কাজের ঠিক জায়গা নয়। আপনার উপায়ও নেই আমাদের, কিভাবে উপায়, কারণ আমাদের তো ঠাকুর গড়া কাজ, আমাদের রোদটা দরকার, যার জন্য আমরা ওই বেড়া হ্যাঁ, দিয়ে খুলে, গেট খুলে কাজ করতে হয়। বৃষ্টির জন্য ওই তিরপল টাঙাতেই হয়, বাইরের দিকে একটু না টানলে রোদটা পাবে না, রাস্তায় নামিয়েই কাজ করতে হয় বহু ক্ষেত্রে। তো সেই সমস্ত, এবং ধরো আর বাঁশগুলো রাস্তায় ফেলেই কাটতে হচ্ছে, হ্যাঁ, আর কাদামাটির কাজ মানে একটুখানি ধরে নাও একটু তুষ এলো, একটু তুষ এলো, খড়ের গুঁড়ি এলো। দেখে মনে হবে যেন হ্যাঁ, একটু নোংরা জায়গাটা তৈরি হয়েছে। সেই জায়গাগুলোকে নিয়ে আগামী সরকার যেন একটু, মানে এই সরকার যেন একটু আগামী দিন ভাবে, এবং আমরা সবাই মিলে যাবো কুমারটুলির তরফ থেকে সঠিকভাবে, কাউকে কোনো রকম কিছু না করে আপনারা আপনাদের তরফ থেকে দেখুন। এইটার ডেভেলপমেন্ট কিন্তু ভীষণ জরুরি, আমাদের কুমারটুলির ছেলে হিসাবে এটা আমার ভীষণ ইচ্ছে। এবং আর দুর্গা পুজোটাকে নিয়ে প্লিজ যতটা তাড়াতাড়ি সম্ভব, আর খুব সময় কম, মানে আমাদের হাতে আর বলতে গেলে 100 দিন সময়, হ্যাঁ, আমরা যদি প্রায় সেইভাবে প্রায়। দেখি। হ্যাঁ, তাহলে 100 দিন সময় মানে আমাদের হাতে খুব কম, আমরা এখনো ঠিক মতন বুঝে উঠতে তার পারছি তার মাঝে না। বর্ষাকাল আছে। হ্যাঁ, আমরা এখনো ঠিক মতন বুঝে উঠতে পারছি না পুজোটাকে আমরা কোন মাত্রায় কিভাবে করব, কোন আঙ্গিকে করব।
এখনো কি ওই একটা থালার মধ্যে মুখ দিয়ে দুর্গার পুজো হবে, নাকি দুর্গাটাকে দুর্গার মতন রেখে, বা দুর্গাটাকে নিয়ে আমরা অবশ্যই শিল্পীরা যদি আমরা একটু এই স্বাধীনতাটুকু না থাকে যে দুর্গাটাকে আপনাদের বক্তব্যও ঠিক, বা আমরা যারা দুর্গাপুজো বহুদিন করছি তাদের, আমার আমার বক্তব্য হচ্ছে একটা দুর্গাটাকে দেখে যেন দুটো হাত মাথায় ওঠে। আমি তার সঙ্গে যেরকমই শৈল্পিক যেরকম ভাবে ভাঙি। দর্শন ভাবে ভাঙি কেন, আমরা যদি একটা স্টোন কার্ভিং দুর্গা যখন করা হয়, তাকে তো লোকে টাচ করে, হ্যাঁ। দেখে, দেখার পর বলে বাবা এটা মাটির, ওটা কোন অংশে কম। আমরা করতেই পারি, আমরা আমরা কোনো একটা পুতুলের আকারে করতেই পারি, কারণ আমার থিম বেস যখন পুজো, আমি তার সঙ্গে আমার সামঞ্জস্য রেখেই ভাবনার সাথে করবো। সামঞ্জস্য রেখে সেই কাজটা অবশ্যই এগোবো। এই স্বাধীনতাটুকু যেন আমাদের শিল্পীদের থাকে। হ্যাঁ, আবার এই স্বাধীনতাটা এরকম জায়গায় না চলে যায় যে দুর্গা পুজোটাকে দুর্গা থাকলো না, এটাও যেন না। হ্যাঁ, কারণ আমাদের তো কি বলবো, না মানে ধরো এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে ধরো এই তোমার যে কথার মাঝে বা আমাদের আজকে আড্ডা মাঝে যে বিষয়গুলো উঠলো বা এর আগেও যে উঠেছে, যে দুর্গা পুজো বর্তমানে একটা আর্ট প্র্যাকটিসের স্পেস, আবার অনেক ক্ষেত্রে উঠে আসছে যে শুধুই অর্থ উপার্জনের রাস্তা। তো এই এই দুটো দিকের মধ্যে থেকে মানে তোমার কি মনে হয় যে যে একদিকে কথা উঠছে যে আর্ট প্র্যাকটিস করছি, বা আর্ট প্র্যাকটিস হচ্ছে, হ্যাঁ সেইখানে অর্থ বা অর্থের প্রাচুর্য এই বিষয়টা না আসা উচিত। আবার আরেকদিকে আহ, বিশাল মাপের একটা বাজেট, বিশাল বাজেটের গ্যাপ বা বৈষম্য। হুম, তো এই এই বিষয়টা তুমি তুমি কিভাবে দেখছো? দেখো, এটা সর্বক্ষেত্রেই থাকবে, এটা আছে, ছিল, থাকবে। কারণ এই যে ভারসাম্যহীনতা, এটা কিন্তু আজকের বলে নয়। তুমি যদি আগের পুজোও দেখো, আমি তোমাকে বলে দিতে পারি কলেজ স্কোয়ার, বলে দিতে পারি সিমলা ব্যায়াম সমিতি, বলে দিতে পারি মোহাম্মদ আলী পার্ক, তারা কিন্তু প্রাচুর্যেরই পুজো ছিল। তার সঙ্গে ছোট পুজোও ছিল। আমরা যদি কুমারটুলি সার্বজনীন দেখি, আইটলা দেখি, হ্যাঁ, তাদের কাজ সেই তুলনায় অনেকটাই হ্যাঁ, বেশি। দেখো, এইগুলো পয়সা দিয়ে কম বেশি এগুলোকে নিয়ে আমি বলছি না। হ্যাঁ, এটা যার যতটা ক্ষমতা সে ততটা করেছে। কিন্তু আমি কোন জায়গাটায় বলছি, আমি বলছি এই পুজোটা এই জায়গায় আসার পেছনে আমি তোমাকে আহ, সংগঠক এবং শিল্পী তোমাদের সকলের কথা বলেছি, কিন্তু আরেকজনের কথা না বললে নয়। সে কিন্তু প্রধান, আমি তোমাকে বলছি পুজোটাকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে অ্যাওয়ার্ড, পুজোর অ্যাওয়ার্ড। আমি নাম করেই বলতে পারি এশিয়ান পেন্টস, প্রতিদিন, আনন্দবাজার, এদের কিন্তু করিশ্মা অনেকটাই, কারণ এই অ্যাওয়ার্ডগুলোর জন্যই পুজোগুলোর এই উত্থান হয়েছে। কিন্তু এই অ্যাওয়ার্ডগুলোর দোষটা কোথায়, কেন দিচ্ছি পুজোগুলোকে এই 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 রকম একটা ভারসাম্যহীন তৈরি করার পেছনে এই অ্যাওয়ার্ডগুলোরও অবদান যথেষ্ট। হস্তশিল্প নিয়ে কাজ, তোমার মনে থাকবে আগে যখন এশিয়ান পেন্টস হতো, হস্তশিল্পের ওপরে কাজ প্রচুর বেশি উঠে আসতো, প্রচুর প্রচুর বেশি বেশি উঠে উঠে আসতো। আসতো। তাতে তাতে কি হতো, আমাদের গ্রাম অঞ্চল যেগুলো যে ক্ষেত্রে হ্যাঁ, প্রসিদ্ধ, তারা মানে কিন্তু শুধু গ্রাম অঞ্চল না, বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন রাজ্যের, একদম হস্তশিল্পগুলো, বিভিন্ন যেগুলো রাজ্যের, হয়তো একদম, আমরা জানি না, দুর্গাপুজোর মাধ্যমে জানতে হ্যাঁ পারতাম। জানতে পারতাম, এবং সেই অঞ্চলের এই শিল্পগুলো বেঁচে থাকতো। হ্যাঁ, আজকে কিন্তু প্রায় মৃত প্রায় আর কি বলা যায় থাকে। হ্যাঁ, সেইভাবে তাদের কাজ নেই। আগে কি হতো, ছোট কম বাজেটে ভালো পুজো। যে কারণে থিম পুজো লোকে শুরু করেছিল, যে মানে সাবেকি পুজো করতে একদম গেলে অত বড় একদম প্যান্ডেল, একদম অত বড় একদম, ঠাকুর, অত বড় না ঝাড়, না, দরকার হ্যাঁ নেই। ছোট্ট করে করব, ছোট্ট করে, দৃষ্টিনন্দন, একটা একদম একটা একটা মেসেজ দৃষ্টিনন্দন, দেবে। একদম কম্প্যাক্ট একটা পুজো হ্যাঁ, করলাম, কম বাজেটের, এবং একটা পরিবেশটাকে আমি হ্যাঁ, সেইভাবে রাখলাম। হ্যাঁ, তাতে তো অ্যাওয়ার্ড পাওয়া যেত। সেইগুলো আস্তে আস্তে কিন্তু নষ্ট হলো। এখন কি দেখা গেল বিগত কিছু বছর ধরে, রোনাল্ডো, মেসি, নেইমার, এরাই ফুটবলের সব অ্যাওয়ার্ড নিয়ে চলে যাবে। ঠিক আছে, কারণ কোটি কোটি টাকার তাদের সই করাতে গেলে লাগে, তুমি দেখেছো।
হ্যাঁ, সেই ক্লাবগুলোই সব অ্যাওয়ার্ড নিয়ে চলে যাবে। এবং যারা তথাকথিত খুব চেষ্টা করছে ভালো কিছু করার, এবং প্রচুর ভালো কাজ হচ্ছে, জুনিয়র যে ছেলেগুলো বেরোচ্ছে এবং দারুণভাবে কাজ করছে, তারা কিন্তু সেইভাবে আর উৎসাহ পাচ্ছে না। তারা পুজোর থেকে উৎসাহ হারাবে এই করতে করতে। আমি মনে করি এই অ্যাওয়ার্ড কোম্পানিগুলোর বিশাল কাজ এই পুজোটাকে সঠিকভাবে বাঁচিয়ে রাখা। যেভাবে তারা পুজোটাকে তুলে এনেছিল বা পুজোটাকে আজকে এই জায়গায় নিয়ে একদম গেছে, একদম সেই রাস্তাটা শুধু মেসি, রোনাল্ডো, নেইমারদের পুজো নয় এটা। বাকিদের টম, ডিক, হ্যারি যাদেরকে আপনারা ভাবেন ওরকম নয়। শিল্পের এরকম চেহারা হয় না। শিল্পী মানে শুধু খোসামদির শিল্পী এরকম হয় না। শিল্পী মানে একটা সমাজকর্মী, সে আগে সমাজের বার্তাটা যে তুলে ধরবে। একদম। আমি সমাজের নির্মম যখন সময় চলছে তখন আমি মুখ বুজে থাকবো, সেই ক্ষেত্রে আমি বলবো এগুলো হচ্ছে পয়সা ইনকাম করার শিল্প, কিন্তু বাকিটা নয়। বাকিটা এটা শিল্প চর্চারই একটা জায়গা। এবং বহু ছেলে মেয়েরা যেভাবে নতুনরা উঠে আসছে এবং তারা সারা বছর এটা নিয়ে চর্চাই করছে। তোমাকে বললাম না, এই পুজো থেকে কিছু আর্ন করলে সেটা সারা বছর তাদের কাজের ক্ষেত্রে লাগাচ্ছে। তার ওর থেকে সংসার চলার নয়, তার পাগলামোটা ওই জায়গায় যে আমি এটা থেকে আর নতুন কি কাজটা করব, নতুন কি সৃষ্টি করতে পারি, সেইটা নিয়ে তারা মানে চর্চা। আর এইটাকে বাঁচিয়ে রাখতে পারে একমাত্র এই অ্যাওয়ার্ডগুলো। এদের উৎসাহ দিয়ে আরো বাঁচিয়ে দিতে পারে, মানে পুজোটাকে আরো একটু অন্য মাত্রায় নিয়ে যেতে পারে এই কোম্পানিগুলো। এবং যেটা ছিল আজকে পুজোটা এই জায়গায় আসার, এদের অবদানকে ভুললে চলবে না। সবটা তো খারাপ নয়, এখন কিছু হয়তো তাদেরও উপায় নেই, কারণ আমরা জানি তো কি কি প্রেশার ছিল। আমরা জানি, ধরো আমি একটা পুজো করছি, সেই পুজোটার ওপেনিং করতে মুখ্যমন্ত্রী আসছে, আমি তার সঙ্গে মত আমার কখনো মেলে না, কোনোদিন মেলে না, কারণ তার মতের আমার অনেক বিরোধিতা ছিল। আমি সেইখানে দাঁড়িয়ে আমি আমার কাজটুকু করে আমি বেরিয়ে গেছি, আমি আসিনি মণ্ডপে, উনি ওনার মতন ওপেনিং করে যাক, তার জন্য তো কম সহ্য করতে হয়নি। এই জায়গাটা, রাজনীতির জায়গাটা আসবেই না পুজো ক্ষেত্রে। পুজোটা পুজোর মতো সব। হ্যাঁ, আমি ব্যক্তিগত রাজনৈতিক আমার আদর্শ, নীতি আদর্শ অন্যরকম হতেই পারে, এটাই তো স্বাভাবিক। তোমার একরকম হবে, আমার একরকম, এটা গণতন্ত্র তো এটাই বলে। সবার যদি একটা দিকেই মানে একই মতাদর্শ হয়ে যায় তাহলে তো এতগুলো না, ইয়ে হওয়ার দরকারই ছিল না বা কখনো হতোই না কখনো। তাহলে ওই আগেকার দিনের মতো রাজার মতোই হতো যে একজন রাজা বসেছে সবাই রাজার কথাই শুনছে। একদম একদম, সেই সেই হীরক রাজার দেশ, সেই সত্যজিৎ রায়ের সেই মানে লেখা যা কোনোদিনই হয়তো পুরনো হবে না, দিনের পর দিন আমরা দেখে গেছি। খুব আশা নিয়ে আছি এই বছর যে পুজো সংগঠক এবং শিল্পীরা, যেহেতু দুটোই সংগঠন, হাতে হাত ধরে একটু সবাই মিলে কাজ করবে। আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করব, যদি পুজোটা আগামী দিনে আরো ভালো জায়গায় যায়। কারণ পুজোটা আমাদেরকে সব কিছু দিয়েছে। আমি হয়তো আমি এই লাইনেই থাকতাম, কিন্তু আমার কাজের ধরনটা ছিল আলাদা, কিন্তু এই পুজোটা আমাকে আজকে পরিচিতি দিয়েছে। আমি বলছি আজকে আমার এই ধরো করে খাওয়ার একটা জায়গা তৈরি করে দিয়েছে। তাহলে পুজোটা কিন্তু আমার ইনকামের শুধু জায়গা নয়, আমার নিজস্ব বিজনেস আলাদা আছে। পুজোটা আমার ভীষণ শখের, ভীষণ শখের। এটা হয়তো অনেকেই বলে, আমিও তার মতন বলছি এরকম নয়। যদি কখনো পুজো কমিটিগুলো, আমি যেগুলো কাজ করেছি তাদের সঙ্গে একটু কথা বলে দেখতে পারো। কারণ আমিও দেখেছি পুজো কমিটি, আজকে বলো না পুজো কমিটির অবদান তুমি কি করে অস্বীকার করবে? তাদের জায়গায় তাদের অর্থে আমরা গিয়ে কাজ করি। আমি তারা দিচ্ছে, সমস্ত খরচাটা তারা করছে, তারা জায়গা দিচ্ছে এবং সম্মান দিচ্ছে। তোমাদের শিল্প নিদর্শন বা তোমাদের শিল্প প্রদর্শনের মূল কারিগর তারা কিন্তু।
পুরো জায়গা দেওয়া থেকে শুরু করে আহ, মানে অর্থ ইনভেস্ট করা থেকে শুরু করে সমস্তটাই। কোথায় কি অসুবিধা হচ্ছে সেটাও তারা দেখছে। ইভেন একটা টাইমে মানে কি মেটেরিয়াল লাগবে বা কি সরঞ্জামে পুরো মণ্ডপটা তৈরি হবে বা শিল্প নিদর্শনটা ওখানে প্রস্তুত সেই একদম, জিনিসগুলো একদম। তারাই জোগাড় করে হ্যাঁ, দিচ্ছে। তাদেরকে বলা হলে তারাই প্রোভাইড করছে, খুঁজে হ্যাঁ। খুঁজে আনছে। এবং আমার দেখা একদম যে পুজোর অর্থ হয়তো যোগান দিতে পারছে না, নিজের বাড়ির লোকের গহনা বন্ধক রেখে এনে অর্থ যোগান দিয়েছে। মানে এটা কোন ধরনের পাগলামো হলে হতে পারে? তাদের ভালোবাসাকে অস্বীকার করা যায়? ওই একটা সংগঠনের মাথায় কজন বসে উল্টোপাল্টা কাজ করবে তার জন্য বাকিরা সবাই কি খারাপ হতে পারে? হতে পারে না। কিন্তু সেই খারাপের সঙ্গে তুমি যদি সাথে সাথ দিয়ে চলো, তুমি খারাপেরই একজন হলে। প্রতিবাদটা কেন করলে না? কেন তুমি সংগঠনকে কেন পুরোটাই একটা ছাতার নিচে নিয়ে চলে গেলে? এবং কয়েকজনকে, মুষ্টিমেয় কয়েকজনকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা নানা রকম ভাবে এই জায়গাটাই আপত্তি আমাদের। আমাদের একমাত্রিক 7 বছর কেউ কোন রকম হেলদোলই ছিল না কাউরি। হঠাৎ করে বছর হলো। হঠাৎ করে না, এই যে কয়েকজন তো এর পেছনে লেগেছিল। হ্যাঁ, এটা সেটা অবশ্যই তারা ছিল। মিলে তো করলো। হ্যাঁ। এবং এত ছেলেরা এসছে, এত মেয়েরা এসছে, মানে শিল্পীরা এসছে দেখার মতো। এবং কতদিন পর মনে হলো যে নিজেদের মধ্যে একটু গল্প হচ্ছে, কথা হচ্ছে, কাজ নিয়ে হচ্ছে। আরে টাকাটাই সব তো নয়, এই যে চর্চাটার বিষয়। আজকে যদি একমাত্র ফোরামের মতন একটা সংস্থা, আমার তো একটা টাইমে মনে হচ্ছিল ফোরাম যেভাবে চলছে তাতে একটা হসপিটালও করতে পারে, যেটা আমাদের সমাজের জন্য লাগবে। শুধু তারা ফাংশন করতে পারে ইনডোরে তা নয়, এটা ভালো কাজের জন্য একটা হসপিটাল করতে পারে, এখনো পারে। এখনো সেই এটা রয়েছে একদম। এবং আশা করব যে বহু ভালো কাজ দেখব, বহু ভালো কাজ, বহু ভালো কাজ, ভালো মানুষজন আছে, আশা রাখছি। আমাদের দর্শক মণ্ডলীর তরফ থেকে একটা প্রশ্ন এসেছিল, তোমার উদ্দেশ্যেই বলা চলে যে 2021 কোভিডের সময় এশিয়ান পেইন্টস শারদ সম্মান ঘোষণা হলো। এবং সেই শারদ সম্মানে দেখা গেল যে জগৎ মুখার্জি পার্ক সম্ভবত বছরের বিস্ময় পেয়েছিল। এবং সেটা ঘোষণা হওয়ার পরে মানে নট অনলি 2021 এশিয়ান পেইন্টস নিয়ে লাস্ট কয়েক বছর ধরে প্রচুর প্রশ্ন উঠেছে। হ্যাঁ, কিন্তু 2021 জগৎ মুখার্জি পার্ক পাওয়ার পরে প্রচুর পুজো সংগঠক, প্রচুর পুজোপ্রেমী মানুষের বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসে সেই পুজোকে ঘিরে এবং পুজোকে কেন্দ্র করে। যেহেতু তুমি 2021 ওই পুজো কমিটির সঙ্গে যুক্ত ছিলে বা ওই পুজোর সাথে যুক্ত ছিলে, তো আশা করি এই বিষয়টা তুমিও দেখেছো কখনো না কখনো বা ফেস করেছো। হ্যাঁ, এই বিষয়টা তুমি কিভাবে দেখলে বা কিভাবে হ্যান্ডেল করলে বা তোমার কি মনে হয়েছিল 2021 এই প্রাইসটা ঘোষণা হওয়ার পরে? 2001 সাল থেকে পুজো করছি, বহু রকমের প্রাইজ পাওয়া গেছে। যখন স্নোসেম প্রতিদিন দিত সেই সময়ও আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছি। কখনো না প্রাইজটা আমি জানতেও পারতাম না যে কোনভাবে কি পাওয়া যায় বা না যায়। এবং সেটা যখন খবর আসতো এটা ভালো লাগাতো, সেটা হতো। দেখো, তর্ক বিতর্ক এগুলো থাকবে। দেখো, এগুলো এগুলো তো চলছে, এই তো বিগত বছরগুলো তো চলছে, চলবেই। আমরা যেবার জগৎ মুখার্জি পার্কের কথা বলছো, কোভিড এর ইয়ার ওটা। হ্যাঁ, কোভিড 2.0 2021। হ্যাঁ। এবং জগৎ মুখার্জি পার্কের সঙ্গে গিয়ে কথা বললো, বুঝতে পারবে ওটা আমরা কি বাজেটে পুজো করেছি। এবং ওটা করার উদ্দেশ্যই ছিল, যেটা হচ্ছে আমার সঙ্গে যে লোকগুলো কাজ করে তারা বারবার করে ফোন করে বলেছিল, দাদা কাজটা করতে হবে, নাহলে আমাদের চলছে না, যে কোনোভাবে কাজ করতে হবে। তো আমরা একটা কাজ করেছিলাম। আমরা, দেখো, এত কম স্বল্প বাজেটে তো আমরা একটা নেট থেকে ছবি নিয়েই আমি সেটাকে একটু ডেভেলপ করে, না আমি বললাম ওদের কমিটির লোককেই বললাম, দেখো এইটাকে এইভাবে আমরা কাজটা করতে পারি। কারণ ওই বাজেটে আমি যে স্ট্রাকচারটা ভাবছি, যে বহু মানুষ হাতে হাত ধরে রয়েছে, হ্যাঁ, শঙ্খ ঘোষের একটা কবিতার লাইন দিয়ে, তাতে আমি কিছু কিছু স্ট্রাকচারের ড্রয়িং টয়িং করে, না যখন আমি ওইটাকে দিয়ে ওই
সার্চ করেছি তখন দেখলাম ওরকম একটা স্ট্রাকচার ব্যাপার আছে। এটাও এসেছিল, এটাও তোমাদের অনেকেই বলেছিল। লাস্ট এপিসোডে পাপাইও একবার এই হ্যাঁ, বিষয়টা তুলেছিল। কারণ আমরা রেফারেন্স তো অনেকেরই নিয়ে কাজ করি, এরকম তো নয়। আমি বহু শিল্পী কত অ্যাওয়ার্ড দেখাবো তোমাকে যার রেফারেন্সের উপর ভিত্তি করে কাজ করে। না এসব তো হ্যাঁ। পরে দেখাও যায়, আর এখন তো খুব ইয়ে হয়ে বহু গেছে। হ্যাঁ শিল্পী, বহু 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 বহু, আমি মেসি রোনাল্ডোর কথাও বলছি আছে। হ্যাঁ, সেই রকম ভাবে একটা কাজ করা। আর তুমি এশিয়ান পেন্টসের কিভাবে দিল না দিল এটা তারা বলতে পারবে। এর মধ্যে কিন্তু এশিয়ান পেন্ট, আমি জানি কেন কথাটা হচ্ছে, আমি তার কারণেই বলছি। যে ভদ্রলোককে নিয়ে হয়তো তোমরা বলার ইঙ্গিত করছো, তার সঙ্গে আমার সম্পর্ক 30 বছর। তখন এশিয়ান পেন্টসের উনি কিচ্ছু ছিলেন না। তারপরে এশিয়ান পেন্টস হচ্ছে কত বছর তার হাত ধরে। একবার তাকে শুধু গিয়ে প্রশ্ন করো, মানে আমি ওইভাবেই চলা আর কি মানুষ। পুজোর অন্তত পক্ষে 4 মাস আগে থেকে তার সঙ্গে আমার ফোনে কোনোদিন কথা হয় না, কারণ কখনো এইটা না মনে হয়। কারণ আমি একবার কাজ করি কুমারটুলি সার্বজনীন, সেবার আমরা ভেবেছিলাম পাবোই, পাইনি। যেটা আমরা বোধহয় 11 রাউন্ড পর্যন্ত আমরা গেছিলাম আর একটা বছরে, নেক্সট আর একটা ইয়ারে। সেটা তো আমাদের খুব আশা ছিল যে আমরা পাবো, পাইনি। ওই সব ইঙ্গিতে আমরা অভ্যস্তই নই, একদম বলছি অভ্যস্ত নয়। ও যে কে কি বললো জানি না, কিন্তু আমি তো আলটিমেট আমাকে চিনি, আমার দ্বারা এইসব হয়নি। সেই স্বচ্ছ লেয়ারটা রয়েছে একদম। দেখো, এটা এটা নিজের কাছে নিজেকে প্রশ্ন করা, এটা আর কিছু না। এবং তুমি সব থেকে মজার হবে, তুমি গিয়ে এটা জগৎ মুখার্জি পার্ককে জিজ্ঞেস করবে, প্রথম খবর ওরা আমাকে দেয়। অ্যাওয়ার্ড নিয়ে ভাবিনি কোনোদিন, কোনোদিন না। মানে এটা কিভাবে বলবো আমি জানি না। সে কে কি ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না। দেখো, তুমি সবার ভাবনাকে তো তুমি কখনোই ইয়ে করতে হ্যাঁ পারবে না। সবার প্রশ্ন কিন্তু দেখো, তার ভাবনাটাও তো ক্ষতি না, কারণ এইটাই তো সমাজ, এইভাবেই চলে আসছে। তো যে ভাবছে হয়তো সে কখনো কখনো করেও ফেলেছে হয়তো এরকম কিছু, নাহলেই ভাবনা আসবে কি করে? কিন্তু এইরকম ভাবনা আমার তো ওই প্রথম শোনা বা এইভাবে হওয়া কিছু না। কখনো যদি তোমার ওই সেই মানুষটার সঙ্গে যোগাযোগ হয়, তাকেও একবার ভুল করেও জিজ্ঞেস করে নিও, তাহলে তুমি ফিল করতে পারবে যে আমার সঙ্গে তার কি ধরনের সম্পর্ক, এবং সেটা কতটা অন্যরকম সম্পর্ক। এবং সেই মানুষটাকে আমি যেভাবে চিনি, পরোপকারী মানুষ ভীষণ ভাবে। এই কোভিড এর সময় কিভাবে পাশে দাঁড়িয়েছে মানুষের, কেউ কিন্তু জানতে পারবে না। আমরা ওই লাইনটাই চলা লোক একসঙ্গে, বাকি পুজোর গ্রাউন্ডে চলা লোক নয়। আমার পরিচিতিটা তার সঙ্গে ওই গ্রাউন্ডে। না সেটা তো যে কোনো গ্রাউন্ডে হতে পারে, সেটা সেটা না না, আমার কিন্তু পরিচিতিটা তার সাথে তো মানে পুজোয় মিল থাকবে বা পুজোয় 30 বছরের আলাপ। সে মাঝখানে মহানায়ক হয়ে গেলে আমি কি করব? তা বলে কি আমার বন্ধুত্ব চলে যায়, দাদা ভাইয়ের সম্পর্ক চলে যায়? তার জন্য আমি যে ফিল্ডে কাজ করছি সেখানে যদি কিছু একটা অ্যাওয়ার্ডে চলে আসে, সে তারই বা কি করবে সে? না এই এটা এটা আমার জন্য নেগেটিভ, তুমি কি জানো? না এটা তো ঠিক। আমি অনেক কভার পাওয়ার মতন কাজ করে পাইনি, তোমাকে এটুকুও বলছি। এটা আমার জন্য নেগেটিভ। হ্যাঁ, কারণ সেও হয়তো ভেবে যে বাবা ও দিলে এই কথাটা যদি আসে। হ্যাঁ কারণ কুমোরটুলি পার্কে 2015-র আগের সময় তুমি যে পরপর যে কাজগুলো করেছো, আমরা প্রথমবারই কাজ করেছি, আমি সমস্ত অ্যাওয়ার্ড পেয়েছি, ঠিক আছে। কিন্তু কিছু না, এগুলো নিয়ে দেখো যারা বলার বলবে, ঠিক আছে। এটা এটা সবকিছু তো বলা যায় না। দেখো, সবকিছু কথায় উত্তর দিলে হয় না, চুপ করে চোপেরও একটা ভাষা আছে তো, সেইটা হোক না। হ্যাঁ তোমার এই আর এর থেকে কি বলবো? আর তারা যারা ভাবছে তারাও ভুল ভাবছে, এরকম না, কারণ এটাই তো হয়ে থাকে। হ্যাঁ এরকম প্রচুর ক্ষেত্রে এটাই তো হয়ে থাকে যে আমি যে দেখেছি। সময়টাই চলছি, যে পয়সা দিলেই চাকরি পাবো, হ্যাঁ এটাই স্বাভাবিক। কিন্তু যে আমি ভালো করে চাকরি পেয়েছি, একদম এটা ভাবাই যাচ্ছে না।
তুমি হয়তো সঠিক একদম পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছো, এটাও ভাবতে পারছি না। কারণ এই সময় তো পয়সা দিয়েই চাকরি পাওয়া যায়, টাকা দিয়ে চাকরি পাওয়া যায়, সেটাই ভাবনায় আসছে আর কি। না কিন্তু মানে তোমার যে যে বন্ধুত্বের যে কথাটা বললে, তোমার দাদা, বন্ধুত্ব না উনি আমি, দাদা, হ্যাঁ কিন্তু ভীষণ ভালো মানুষ। হ্যাঁ, কিন্তু যদি মানে মানে আমি অনেক উদাহরণ দিতে পারি ওনার সম্বন্ধে, এত রকমের উদাহরণ আছে যে উনি মানুষের পাশে কিভাবে থাকতে ভালোবাসেন, এর কল্পনা করতে পারেন। আমি তাকে আর এই সব বলে আমি আর বিব্রত না, করতে একদমই না, চাইছি না। একদমই না, সেটা সেই দিকটা নয়, সেটা যার যেরকম ভাবনা সেটা হ্যাঁ, তার সে তার সে এগুলো কাছেই তুমি থাক। চেঞ্জ করতে হ্যাঁ পারবে না, আর আমি জোর করে এগুলো চেঞ্জ করতে হ্যাঁ, চাই না। এবং আমাদের আজকের আড্ডার যে শেষ বিষয়টা তোমার কাছে আমার জানার, যে মানে আমরা কানাঘুষো শুনতে পাচ্ছি, আমরা ঠিক জানিও না মানে, কিন্তু এটা কানাঘুষো দুর্গাপুজোর ফিল্ডে শোনা যাচ্ছে যে দুর্গাপুজোর শিল্পীরা আহ, কোনো কোনো বছর শিল্প চর্চায় সঙ্গে যুক্ত না থাকলে, বা হুম। দুর্গাপুজোর সাথে যুক্ত না থাকলে আহ, বড় বড় যে শারদ সম্মান, বা পুজোর সাথে যারা জড়িয়ে, সেসব শারদ সম্মানের জাজ হয়ে যাচ্ছেন বা হয়ে যেতে পারছেন। সেখানেও কোথাও একটা বন্ধুত্বের কথা প্রসঙ্গ উঠছে, এবং তার সঙ্গে সঙ্গে এটা উঠছে যে তাহলে কি এইটা ঠিক যে যদি আজকে তুমি দুর্গাপুজো না করো, মানে থিম আর্টিস্ট হিসেবে কাজ না করো, তাহলে তুমি সেই বছর জাজ, আবার যদি বছর দুয়েক পরে তোমার মনে হয় যে না আমি দুর্গাপুজোয় ফিরতে পারি, তাহলে আবার তুমি সেই সেম যে শারদ সম্মান অর্গানাইজার বা যারা শারদ সম্মানটা করছে তাদেরই তুমি আবার কন্টেস্টেন্ট। এই বিষয়টা কি হতে পারে, বা এই বিষয়টা হলে তুমি কিভাবে বিষয়টা দেখছো? দেখো, কেউ যদি জাজ, ধরো এই বছরই হচ্ছে, আমি ভাবলাম, আমি তো জানবো সে রিটায়ার্ড করে যাচ্ছে, মানে সে পুজো প্যান্ডেল আর পুজো আর্টিস্ট হিসেবে সে আর কাজ করবে না, কারণ সেইটুকু থাকা উচিত তার, এবং সে করবেও। আমি আমার এই কথাটা শোনার পর সে আর নিশ্চয়ই পুজো করবে না, জাজ হবে। হয় পুজো করবে না, জাজ হবে না, হ্যাঁ, যে যে কোনো কোনো একটা, একটা হবে, যে কোনো একটা। একদম। যদি পুজো করে আমি বলবো জাজ হবে না সে, তার কাজটা হয়তো সত্যি পাওয়ার কাজ, তখন ওই আমার মতন মনে হবে। যে সে এক বছর যাচ্ছিল, সেখানে সে তার একটা পরিচিতি তৈরি করেছে, তার বন্ধু হয়েছে সে, বানিয়ে এসছে, একদম ওই একদম বন্ধুরা এসেই একদম। জাজমেন্ট নয়, হুম, তার প্যান্ডেলে আড্ডা মারতে এসে তাকে প্রাইসটা দিয়ে চলে প্রাইজটা গেছে। দিয়ে চলে গেছে। অবশ্যই আমি চাইবো, যদি জাজ হয় সে পুজো করবে না, পুজো করলে জাজ হবে না, এটা স্বচ্ছ ব্যাপারটা থাকবে। তার নিজস্ব একটা আহ, কি বলবো, বিবেক, বিবেক কাজ করবে, একটা ঠিক দিকে কাজ করবে আমার মনে হয়। ট্রান্সপারেন্সি, মানে ট্রান্সপারেন্ট থাকা হ্যাঁ, পুজোর প্রতি, প্রতি একদম পুজোর তাই, প্রতি একদম, লয়াল থাকা, এবং তার এবং বিবেক, একদম একদম বিবেকের কথা শোনা বা বিবেকের প্রতিও লয়াল থাকা। ঠিক, একদম তাই। সেটাই হওয়া উচিত, সেটাই হবে আমার মনে হয়। তুমি যে যাদের কথা বলতে চাইছো, প্রত্যেকেই দেখো শিল্পী মানুষ, সংবেদনশীল মানুষ, তারা প্রত্যেকেই জানে যা হলে তারা ধরে নাও আর পুজো করছে না, এবং আমার এটা শোনার পর তারা আর পড়বেও না।